এবং এই মুহূর্তে যারা আমার এই লাইভ ভিডিওটি দেখছেন তাদের সকলকে সাগরকন্যা অনলাইন শিক্ষালয় এবং মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমের পক্ষ থেকে আমি স্বাগত জানাই। আজকে আমরা দীর্ঘদিন চেষ্টার পরে ছাত্রদের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে একটি ক্লাস আয়োজন করেছি। এই ক্লাসটিতে আমার ছাত্ররা আমার সাথে সম্পৃক্ত আছেন এবং তারা আমাকে সরাসরি শুনতে পাচ্ছে, আমিও তাদের কথা সরাসরি শুনতে পাচ্ছি। এই কার্যক্রমটি আমরা জুম অ্যাপসের মাধ্যমে এই ক্লাস কার্যক্রমটি পরিচালনা করছি। তো আমার ছাত্রদের এই জুম অ্যাপসে অভ্যস্ত করতে এবং আমার নিজেরও কিছুটা সময় লেগেছে। এজন্য আমাদের এই ক্লাস কার্যক্রমটি আমরা দীর্ঘদিন চেষ্টার পরে আজকে সফলতার দিকে যাচ্ছি এবং আপনাদের দোয়া এবং সহযোগিতায় আমরা ক্লাস কার্যক্রমটি এগিয়ে নিতে যাই। তাই এই ক্লাস কার্যক্রমে আমার ছাত্ররা সরাসরি আমাকে প্রশ্ন করবে এবং আমি চাই যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করছেন তারাও সরাসরি প্রশ্ন করতে পারবেন এবং আমি সরাসরি এই প্রশ্নের উত্তর দিতে পারবো। তো আপনাদের সকলকে এই ক্লাস কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে আমাদের এই নতুন অভিনব পদ্ধতিতে অনলাইন ক্লাস কার্যক্রমটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ক্লাস শুরু করছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার শিক্ষার্থী যারা আছেন তারা আমার কাছে বেস্ট শিক্ষার্থী এবং তাদের চেষ্টা এবং পড়াশোনার প্রতি আগ্রহই তাদেরকে এই অসাধ্য কাজ সাধনে সহায়তা করেছে। তো তোমাদের সকলকে স্বাগত এই শিক্ষা অনলাইন ক্লাসে। তো সবাই ভালো আছো এই আশাবাদ ব্যক্ত করে আমি ক্লাস শুরু করতেছি। যথারীতি মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ অনলাইন ক্লাস এবং সাগরকন্যা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বিধান চন্দ্র সাহা, প্রভাষক শিক্ষা বিভাগ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ। তো আজকে আমরা বরাবর মতন আরো একটি ছবি দেখি। তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ? জি স্যার। শোভন দেখতে পাও? জি স্যার, জি স্যার। প্রথম ছবিতে কি আছে? ফসল বলো তো, প্রথম ছবিতে কি আছে এই ছবিটাতে? ফলের বীজ। আর কে বলো, শোভন কি কি আছে এখানে? বীজ স্যার। বীজ। আর পাশের ছবিতে বীজ থেকে গাছ বেরোছে। গাছ। হ্যাঁ, গাছ বেরোচ্ছে। একদম তাহলে ফসল। আমাদের আজকে আমরা আসলে বীজ নিয়ে কথাবার্তা বলবো। তো বিষয়বস্তু হচ্ছে বীজ উৎপাদন কৌশল। আমি বুঝতে পারছি? জি। আচ্ছা, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। তো আজকের ক্লাসে পরে তোমরা যেটা শিখবে এখানে হচ্ছে বীজের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ বলতে পারবে, ভালো বীজের বৈশিষ্ট্য লিখতে পারবে, বীজ উৎপাদন কৌশল ব্যাখ্যা করতে পারবে, আর বীজ উৎপাদনে বিভিন্ন আন্তঃপরিচর্যার গুরুত্ব বর্ণনা করতে পারবে। স্ক্রিনটা দেখা যায় তাই না? জি স্যার। আচ্ছা, দেখো এখানে দুইটা ছবি আছে। এটা চিনো নাকি? এই যে আমার কার্সর চলতেছে, পিএইচ পেঁয়াজ। হ্যাঁ, আর এই পাশে কি? কালো জিরা। কালো জিরার মতনই দেখতে, আসলে পেঁয়াজের বীজ এটা। হ্যাঁ, এই বীজ থেকে এখানে পাশের ছবিতে কি দেখা যায়? যে চারা গজাইছে, তাই তো? জি। আচ্ছা, কেউ কি বলতে পারো বীজ কি এই ছবি দুটা দিয়ে? যখন নিচে স্ক্রিনে আসে, উদ্ভিদতাত্ত্বিকভাবে নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে। আমার কথা কি শোনা যায় সবার কাছে? জি জি স্যার। স্যার। আশরাফুল আসছো? জি স্যার, আছি। ঘুম থেকে উঠছো নাকি মাত্র? মাত্র উঠছি স্যার। আচ্ছা, যাই হোক, আমরা
বীজের একটা সংজ্ঞা শিখতেছি যে নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে। ডিম্বক কি আমরা বুঝি? ডিম্বক ঠিক। শোভন, স্যার কেউ কি বুঝি ডিম্বক? জানা নেই। ভুলে গেছি এমনিতেই সব, অনেকদিন বন্ধ করোনার কারণে, তাই তো? জি স্যার। ডিম তো সবাই চিনি, তাই না? জি আচ্ছা, ফুলের বা যে কোনো উদ্ভিদের ক্ষেত্রেও এরকম ডিম্বক আছে যেটা থেকে বীজ উৎপন্ন হয়, বুঝছো? জি আর এইখানে দেখো 3টা ছবি আছে। প্রথমটাতে কি আছে? সিমের বীজ। হ্যাঁ, আর দ্বিতীয়টাতে এটা ছিল কেউ? পাথর জি ছোড়া স্যার। কথা বলে যেটা। গোট, পাথর, ধন্যবাদ। সোনা পাতা। আরেকটা আছে হ্যাঁ। এটা শেষেরটা আলু 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 আলু। থেকে আলু। আলুর সাথে চারা গজাচ্ছে, এরকম বীজ আলু মূলত। জি আচ্ছা, প্রথমটাতে আমরা দেখছি বীজ। এরপরে যে পাথর সোনা পাতা, এইটা চারা হয় কিভাবে জানো? ওই পাতা থেকে স্যার। পাতা থেকে পরে পরে পাতা। একটা পাতা পরে পাতা থেকেই চারা হয়। আর এইটা এটা আলু। আলু আলু গাছ থেকে। মাটি। ওই তো স্যার ওই মাটিতে আলু। বীজের মাধ্যমে। বীজের মাধ্যমে। এই যে এইটা আলু হচ্ছে একটা কাণ্ড, বুঝছো? স্টেম বলে, টিউবার। তো এখান থেকে যেহেতু আমরা দেখলাম যে বীজ থেকে চারা হয়, পাতা থেকে চারা হয়, আলু থেকেও চারা হয় বা কাণ্ড থেকেও চারা হয়। তো বীজের একটা সংজ্ঞা আমরা এইটাতে দিব, এই 3টে ছবি দিয়া। দেখো, কৃষিতাত্ত্বিক ভাবে উদ্ভিদের শারীরিক শারীরিক বলতে মূল কাণ্ড, পাতা ও জাননিক যে কোনো অংশ অনুকূল পরিবেশে অনুরূপ বৈশিষ্ট্যের উদ্ভিদ জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, তাকে বীজ বলে। এই সংখ্যাটা কি বোঝা যায় আশরাফুল? জি স্যার। মূল কথা হচ্ছে যে কোনো কিছু, যে কোনো উদ্ভিদের যে কোনো অংশ দিয়ে যদি নতুন চারা জন্মায় তাকে আমরা বীজ বলবো। জি ঠিক স্যার। আছে? জি লিখন কি বুঝতে পারছো? জি স্যার। সুমন? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা যাবো ভালো বীজের বৈশিষ্ট্য। গ্রামে একটা কথা শোনা যায়, শুনছো? ওই যে ভালো মাছ আর ভালো ছাতার, মানে জি যার স্যার। মা ভালো তার সন্তান ভালো, জি এরকম শুনছো? হ্যাঁ তো হ্যাঁ। আমাদের ভালো বীজের বৈশিষ্ট্য কি হবে জি সেটা আমরা একটু দেখে নিই। কয়টা ছবি আছে? 6টা। ওই 6টা? 6টা না, 4টে। 4টা ছবি আছে। আচ্ছা, 4টা ছবিতে আমরা 4টা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। প্রথম বৈশিষ্ট্যটা একটু আশরাফুল করো তো। আমি পড়ি, ভালো বীজের জন্য কোনো বীজ মিশ্রণ থাকবে না। মানে অন্য কোনো বীজের মিশ্রণ থাকবে না। থাকবে যে না। বীজ নিবা ওই বীজ, যেমন ধান বীজ হলে ধান বীজ, গমের বীজ হলে গমের বীজ, ওইটাই থাকবে। এরপরে 2 নম্বরটা একটু কামরুল পড়ো তো, 2 নম্বর বৈশিষ্ট্যটা। ভালো বীজে আর্দ্রতা পরিমাণ 8 থেকে 12% এর মধ্যে থাকবে। হ্যাঁ, ভালো বীজের আর্দ্রতা পরিমাণ 8 থেকে 12% থাকবে। আরেকটা, এরপরেটা কে পড়বে? শোভন পড়ো একটা। সমস্ত শোভন, বীজ শুনতে পাচ্ছ? সমস্ত বীজ পরিপক্ক, পুষ্টি ও সম সম আকার হতে হবে। সম আকার হবে, মানে সমান জি, সমান সমান থাকবে, সবগুলো বীজের আকার আকৃতি সমান থাকবে। সমান। জি স্যার। আচ্ছা, সুমন পড়ো তো শেষেরটা। সুমন? মাত্রই তো স্যার সুমন পড়লো। না, শোভন পড়ছে মনে হয়। না, সুমন না স্যার, পড়ছে না। আচ্ছা, একজনে পড়ো শেষেরটা। অঙ্ক অঙ্ক অঙ্কুরোদ্গম ক্ষমতা 80% এর বেশি হবে। হ্যাঁ, অঙ্কুরোদ্গম ক্ষমতা বলতে বীজ থেকে চারা গজানোর ক্ষমতা 80% বেশি হবে। ক্ষমতা যদি 80% এর বেশি হবে। মানে 100টা বীজ যদি লাগাও তাহলে 80টা হবে। 80 হবে। জি স্যার। আচ্ছা, এরপর কি আছে? ভালো বীজের গুরুত্ব। দেখো, ভালো বীজের গুরুত্ব আমরা 4টা যাচ্ছি। যে ভালো বীজ ফসলের উৎপাদন বহুগুণে 12% বৃদ্ধি করে, মানে নর্মাল বীজে যেটা হবে তার থেকে 12% বেশি হবে। অর্থাৎ 100 কেজি যদি তুমি পাও, সেক্ষেত্রে ভালো বীজের 112 কেজি পাবা। জি আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এরপর ভালো বীজের অঙ্কুরোদ্গমের হার বেশি থাকায় বীজের অপচয় কম হয়, মানে বীজ কম লাগে। ভালো বীজের চারায় রোগ বালাই, পোকামাকড় আক্রমণ কম হয়। আর একটা হচ্ছে ভালো বীজে আগাছা বীজ থাকে না, তাই জমিতে কম আগাছা হয়। এই 4টা বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে হবে, কারণ
অনেক সময় তোমাদের অনুধাবনমূলক একটা প্রশ্ন আসে যে আহ, ভালো বীজের গুরুত্ব কি বা বীজের গুরুত্ব কি, সেক্ষেত্রে এখান থেকে 3টা লিখতে হবে। আচ্ছা দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে বীজের শ্রেণী বিভাগ। প্রথমটা কি দেখতে পাচ্ছ? প্রজনন বীজ বা মৌল বীজ। হ্যাঁ, প্রজনন বীজ বা মৌল বীজ। এইটা হচ্ছে যে একদম মৌল, প্রথম যে বীজটা থাকে, মানে সরাসরি প্রজনন বীজ বা ব্রিডাররা যে বীজটা উদ্ভাবন করে, ওইটা হচ্ছে যে তোমার প্রজনন প্রজনন বীজ। বীজ বা প্রজনন বীজ প্রথমটা, যেটা গবেষণাগারে থাকে। এরপর হচ্ছে ভিত্তি বীজ, সরকার অনুমোদিত বীজ উৎপাদন প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ মাঠের মানে চাষিদের মাধ্যমে যেটা নেয়, ওইটা হচ্ছে ভিত্তি বীজ। এটা মনে করো ওই যে বিএডিসি আছে, তারপরে সরকারি আরো যেগুলো প্রতিষ্ঠান আছে, ওরা করাই নেয় কৃষকদের কাছ থেকে। এরপর আছে প্রত্যায়িত বীজ। প্রত্যায়িত বীজ হচ্ছে মনে করো তুমি নিজেও প্রত্যায়িত বীজ করতে পারবা। যেমন যদি তুমি সরকারের কাছে আবেদন করো যে আমি বীজ দিতে চাই, তখন তোমার সরকার বা এই কৃষি অফিসের মাধ্যমে একটা তোমার সাথে একটা চুক্তি করবে বা সার্টিফিকেট দেবে। এটা বলে সার্টিফাইড বীজ মূলত। আর শেষেরটা হচ্ছে মান ঘোষিত বীজ। এটা তোমার বেসরকারি, একদম তুমি অনেক বীজ উৎপাদন করলা, করে সরকারের কাছে জমা দিবা, তারা টেস্ট করে তোমার একটা সিল দিয়ে দিবে যে এটা অনুমোদিত। জি বুঝছো? স্যার। জি স্যার। আচ্ছা, এই 4 ধরনের বীজ। দেখো এইখানে একটা ছবি আছে, এই ছবিটা দিয়ে কিছু বোঝা যায়? দুইটা ক্ষেত, মাঝখানে ফাঁকা। জি। এরকম দেখছো ক্ষেত কখনো? বা ছবিটি এইরকম ক্ষেত, এই যে গাছ লাগানো আছে, পাশে ধনিয়া বা বড় গাছ লাগাই দেয়, পরে আরেকটা ফিল্ড করে। দ্বিতীয় নাম্বারটা দেখছি স্যার, প্রথম নাম্বারটা প্রথম দেখিনি কোথাও। প্রথম নাম্বারটা দেখো না? আচ্ছা, এইটা করা হয় মূলত বীজের বিশুদ্ধতা রক্ষার জন্য। আর এই যে দূরত্বটা আছে, এই যে মাঝখানে যে দূরত্বটা, আবার এই পাশে যে গাছের দূরত্ব, এটাকে বলা হয় তোমার পৃথকীকরণ দূরত্ব। দেখো পৃথকীকরণ দূরত্ব কি? এটা 1 নম্বরের একটা জ্ঞানমূলক প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন করতেছো? জি স্যার, শুনতেছি। তোমাদের এইবার এই পরীক্ষা এটা আসতে পারে আর কি, এই যে পৃথকীকরণ দূরত্ব কি, যদি হয় পরীক্ষা আর কি। জাতের বিশুদ্ধতা রক্ষার্থে, অর্থাৎ পরাগায়ন রোধে বীজ ফসলি জমি থেকে একই ফসলের অন্য জাতের জমির মাঝে যে দূরত্ব রাখা হয়, তাকে পৃথকীকরণ দূরত্ব বলে। অর্থাৎ তুমি যদি ধানের একটা জাত লাগাও, আর পাশে যদি অন্য জাত লাগাও, মাঝখানে দূরত্ব রাখতে হবে। এটাই হচ্ছে পৃথকীকরণ দূরত্ব। জি স্যার, কামরুল কি এই বুঝতে ক্লাসটা পারতেছো? এই ক্লাসটা স্যার। নিচ্ছিলেন অনেক। আচ্ছা, দেখো এখানে একটা ছবি আছে, এই যে ধান গাছের একই একই ক্ষেতের ছবি, মানে এই পুরোটা একটা মনে করো সাক্ষরখানা ধান গাছের মাঠ। মাঝখানে এই যে একটা ছবি দেখতেছো, কালো জিরার ধান দেখছো? জি জি এই যে আমার কাছে যেখানে জি দেখো ধান দেখছি খেতে স্যার। গেলে এরকম দেখা যায় যে একটা ধানের 28-এর ধান, তার মধ্যে মনে করো অন্য জাত চলে আসে। জি স্যার। বুঝছো? এটাকে বলা হয় রোগ। মানে এই যে অন্য জাতটা আসে, এটা হচ্ছে রোগ। এটা কিন্তু বাংলা রোগ না, ইংরেজি রোগ। ROUGUE। রোগ। বুঝছো? রোগ। জি। এরপরে হচ্ছে এই রোগ থেকে রোগিং কি, রোগী। প্রশ্নটা আসে। আসার পরে তোমরা লেখো কি যে রোগ নির্ণয়কে রোগিং বলে। আসলে সেটা না, এটা হচ্ছে ইংরেজি শব্দ রোগিং। জি। আচ্ছা, জাতের বিশুদ্ধতা রক্ষার্থে ফসলি বীজ থেকে জমি থেকে একই ফসলের অন্য জাতের চারা বা উদ্ভিদ তুলে ফেলাকে রোগিং বলে। অর্থাৎ তুমি সাক্ষরখানার মাঠ থেকে যদি ওই কাগজের দানা তুলে ফেলো, তাহলে হচ্ছে যে রোগিং। আমি বুঝে দিতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে কিন্তু ধান ক্ষেত থেকে যদি অন্য চারা, যেমন ধান ক্ষেত থেকে তুমি ঘাস তুলতেছো, ওইটা কিন্তু রোগিং না। ধান গাছ থেকে তোমার ধানের ক্ষেত থেকে ধানই তুলতে হবে, কিন্তু অন্য জাত। ঠিক আছে? জি স্যার। জি বুঝি আচ্ছা, স্যার। রোগিংটা যেন ভুল না হয় আর কখনো। জি। একটা রোগিং এর গুরুত্ব, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে। 1 নম্বর কি আছে? নির্দিষ্ট কি পড়বে? আমি পারি স্যার। ফয়সাল পড়ো তো। নির্দিষ্ট প্রজাতির নির্দিষ্ট জাতের বীজের বিশুদ্ধতা নিশ্চিতকরণের লক্ষ্যে রোগিং বলা হয়ে থাকে। 2 রোগিং নম্বরে করা হয় কারণ
রোগিং মানে করা হয় হচ্ছে যে তাকে তোমার বীজের বিশুদ্ধতা রাখার জন্য। যদি স্বাক্ষরকরণ বিশেষ কালোজিরা থাকে তাহলে ওই জাতটা নষ্ট হইতে পারে, এই জন্য তোমার ওই কালোজিরা আগে তুলে ফেলতে হয়, বুঝছো? জি স্যার। জি। আচ্ছা, 2 নম্বর, এরপর 2 নম্বর কি আছে? অন্য জাতের চারা তুলে ফেলা হয় বলে সেই জাতের রোগ থেকে এক নির্দিষ্ট জাতকে রক্ষা করা রক্ষা যায়। করা যায়। ধরো কালোজিরায় যে রোগটা হয়, দেখা গেছে স্বাক্ষরকরণে ওইটা হয় না, বাট ওইখান থেকে যে রোগটা যদি থাকে ওই মাঠে, তো রোগটা ছড়াই যেতে পারে, এই জন্য ওই চারাটা তুলে ফেলতে হয়। জি স্যার। এরপরে জমি থেকে অতিরিক্ত গাছ তুলে ফেলা হয় বলে কাঙ্ক্ষিত ফসল পুষ্টি উৎপাদন বেশি পায়। হ্যাঁ, যেহেতু ফসল কমে যায়, জায়গা বেশ বাইরে যায়, এই জন্য তোমার ফসল পুষ্টি বেশি পায়। জি স্যার। আচ্ছা, কাঙ্ক্ষিত ফসলের বীজের মান ও রোগ প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত হয়। জি স্যার। জি। মানে বিশুদ্ধতাটা রক্ষা হয়, বিশুদ্ধ জিনিসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো বীজ শোধন কি? বীজবাহিত রোগ থেকে বীজকে রক্ষা করার জন্য বীজকে জীবাণুনাশক দ্বারা শোধন করার পদ্ধতিকে বীজ শোধন পদ্ধতি বলে। জি স্যার। এটা একটা সহজ জিনিস, 1 মার্কের প্রশ্ন আসে যে বীজ শোধন কি, পারবে না? জি স্যার। আচ্ছা, আশরাফুল এই প্রশ্নটা একটু দেখো। হাসান, হামপুলিং কি? হামপুলিং হামপুলিং কি? স্যার এটা আসছিল তো মাটির স্যার উপরে টেস্ট। আলু গাছের সম্পূর্ণ অংশ তুলে ফেলাকে হামপুলিং বলে। স্যার এটা এটা বুঝিয়ে অনেকেই বলেন। পারে না, স্যার এটা কিন্তু বুঝিয়ে এটা, বলেন। হ্যাঁ বলতেছি। তোমার আলু তো হয় মাটির নিচে, গোল আলু, জি হ্যাঁ। স্যার। বুঝছো? জি তো আলু তোলার জন্য মূলত আগে গাছটা তুলে ফেলতে হয়, আলু মাটির নিচে থেকে যায়, পরে ওইটা তোলা হয়। তো ওই যে প্রথমে যে গাছটা তুলে ফেলা হইলো, এটাকে বলা হয় হামপুলিং। ঠিক আছে? জি আচ্ছা, এরপরে আমি এই বীজ উৎপাদন কৌশলের একটা শীট দিয়ে দিব, একসাথে সবগুলো পাওয়া যাবে, আলু, সরিষা আর পেঁয়াজের বীজ কিভাবে উৎপাদন করা যায়, একটা শীটেই তোমরা এটা পারবা। জি স্যার। আচ্ছা, শেষ প্রশ্ন, বীজ প্রক্রিয়াজাতকরণ কি? ইমাম হাসান কি কথা শুনতে পাও? জি স্যার। একটু দেখো তো বীজ প্রক্রিয়াজাতকরণ কি? বীজ সংগ্রহ, মাড়াই ঝাড়াই, হ্যাঁ, দাঁড়াই বলো। শুকানো, লোডিং করা ও প্যাকেটজাত করতে যে কাজগুলো করা হয় হয়ে বীজ থাকে প্রক্রিয়াজাতকরণ তাকে বলা বীজ হয়। প্রক্রিয়াজাতকরণ বলে। আচ্ছা, সোজা কথা, বীজ সংগ্রহের পর থেকে যে কাজগুলো করা হয় টোটালটাই বীজ প্রক্রিয়াজাতকরণ। যেমন ঠিক আছে? মারাই, জি। যারাই শুকানো, গ্রেডিং মাড়াই বা সংগ্রহ। প্যাকেটজাত করে, যে কাজগুলো হ্যাঁ, করে তাকে বীজ প্রক্রিয়াজাতকরণ বলা হয়। হ্যাঁ, গুড। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল ক্লাস। তোমাদের সকলকে ধন্যবাদ। আসলে এরকম আমরা ক্লাস নিতে চাই সবগুলো, যাতে তোমাদের সাথে একটা ক্লাসরুমের আবহাওয়া তৈরি হয় এবং আমরা একসাথে থাকতে পারি, জিজ্ঞেস করতে পারি, তোমরা প্রশ্ন করতে পারো। জি তো স্যার। আশা করি হয়তো তোমাদের ভালো লাগছে ক্লাসটা।